হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জীব রাসায়নিক চক্রর অন্তর্গত আরেকটি চক্র নাইট্রোজেন চক্র আলোচনা করব। এর আগে আমি অক্সিজেন চক্র, কার্বন ডাই অক্সাইড চক্র আলোচনা করেছি। আজকে জীব রাসায়নিক চক্রের অন্তর্গত যে চক্রটি আলোচনা করব সেটি হলো নাইট্রোজেন চক্র, যার পরিবেশগত গুরুত্ব কিন্তু অপরিসীম। দেখো, এই নাইট্রোজেন বায়ুর মধ্যে 100% যে বায়ুর মধ্যে 100% অন্যান্য যে গ্যাস রয়েছে তার মধ্যে 78% বা 78%ই কিন্তু নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে। এই নাইট্রোজেনের গুরুত্ব বা নাইট্রোজেন সাইকেলটা যে আমরা পড়ব, এর গুরুত্বটা কি আমরা দেখে নিই, তারপর চক্রের দিকে আমরা নাইট্রোজেন চক্র কীভাবে হচ্ছে সেটা আমরা দেখব। দেখো, আমরা প্রোটিন জাতীয় খাদ্য খাই, এছাড়া আমরা এমন খাদ্য খাই যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে। এই ধরনের খাবারগুলো যখন আমরা খাই, এর থেকে কিন্তু আমরা নাইট্রোজেনটা পেয়ে থাকি। অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন খাদ্য সংশ্লেষের মাধ্যমে আমাদের শরীরে নাইট্রোজেন কিন্তু আমরা পাই। এবং জীব রাসায়নিক চক্রের মধ্যে যে 6টি মৌল রয়েছে তার মধ্যে রয়েছে নাইট্রোজেন মৌল। এই 6টি মৌলই আমাদের জীবেদের জীবন ধারণের জন্য অত্যন্ত আবশ্যক। ঠিক আছে? আচ্ছা, এবার পরিবেশে যদি এই নাইট্রোজেন না থাকে তাহলে কি হবে? যদি পরিবেশে নাইট্রোজেন চক্র না থাকে, নাইট্রোজেন না থাকে বা নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের যে শিকড় এবং গাছের বৃদ্ধি বন্ধ হবে, আর মাটির সূক্ষ্ম জীবের ক্ষতির সম্মুখীন হবে কিংবা মরে যাবে। ঠিক আছে? এইবার নাইট্রোজেন চক্র কিভাবে হচ্ছে? বায়ুমণ্ডলের নাইট্রোজেন বা অ্যাটমসফেরিক যে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনটি অজৈব উপাদান রূপে রয়েছে। এটি মাটির মধ্যে জৈব উপাদান রূপে আসছে এবং আবার মাটি থেকে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এটা হলো নাইট্রোজেন চক্র। বায়ুমণ্ডলের অজৈব নাইট্রোজেন জৈব নাইট্রোজেন রূপে কিভাবে আসছে পরে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। এই নাইট্রোজেন চক্রের যে ধাপ রয়েছে, নাইট্রোজেন যে চক্রটি রয়েছে সেটি 5টি ধাপে সম্পূর্ণ হচ্ছে। 1 নম্বর হলো নাইট্রোজেন স্থিতিকরণ, যাকে ইংরেজিতে বলে নাইট্রোজেন ফিক্সেশন। 2 নম্বর নাইট্রোজেন সংবদ্ধকরণ বা নাইট্রিফিকেশন। 3 নম্বর নাইট্রোজেন আত্তীকরণ বা নাইট্রোজেন অ্যাসিমিলেশন। 4 নম্বর হলো অ্যামোনিফিকেশন বা অ্যামোনিকরণ। আর 5 নম্বর হলো ডিনাইট্রিফিকেশন বা ডিনাইট্রিকরণ। এই ডিনাইট্রিকরণের মাধ্যমে পরিবেশের নাইট্রোজেন আবার পরিবেশে ফিরে যাচ্ছে। দেখো, নাইট্রোজেন চক্র এবার বিস্তারিতভাবে আমি আলোচনা করব। নাইট্রোজেন চক্র একটু জটিল একটি চক্র এবং এটি যদি কেউ খুব ভালোভাবে আজকে বুঝে নিয়ে থাকো, তাহলে নাইট্রোজেন সাইকেলের যে সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না আশা করি। দেখো, নাইট্রোজেন যে চক্রটি, এটি কিন্তু জীব রাসায়নিক চক্রের মধ্যে একটি মৌল, নাইট্রোজেন মৌল। সেই চক্রটাই এখন আমি আলোচনা করব। আমি এর আগে একটা ডায়াগ্রামে দেখিয়েছিলাম যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অর্থাৎ অজৈব নাইট্রোজেন মাটির মধ্যে কিভাবে জৈবিক নাইট্রোজেন রূপে আবদ্ধ হয় এবং মাটির থেকে আবার বায়ুমণ্ডলে অজৈব নাইট্রোজেন রূপে ফিরে যায়। এবার কিভাবে অজৈব থেকে জৈব হচ্ছে এবং জৈব থেকে আবার অজৈব রূপে ফিরে যাচ্ছে সেটা আমি কিন্তু এক্সপ্লেন করছি। দেখো, নাইট্রোজেন চক্র একটি জটিল প্রক্রিয়া। কেন বললাম? কেননা আমরা একটু আগে আমি দেখিয়েছি যে 5টি ধাপ বা 5 স্টেপসের মাধ্যমে এই নাইট্রোজেন সাইকেল সম্পন্ন হয়। এবার এটাকে বিস্তারিতভাবে বলবো। দেখো, 1 নম্বর এই চক্রটিতে প্রথম
যে নাইট্রোজেনটি কিভাবে চক্রাকারে ঘটছে। 1 নম্বর হলো নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রিফিকেশন, ঠিক আছে, সরি নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সেশন। দেখো বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা কিভাবে আসছে। এই যে উদ্ভিদ, মাটির মধ্যে থাকা উদ্ভিদ কি করছে, বিশেষত ডাল জাতীয় যে উদ্ভিদ হয় সেই উদ্ভিদগুলো বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে শোষণ করছে এবং অ্যামোনিয়ায় কনভার্ট করছে, অর্থাৎ নাইট্রোজেন, বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিবর্তিত করছে এবং অ্যামোনিয়াকে পরিবর্তিত করছে নাইট্রেট, NO3 বা নাইট্রেটে পরিবর্তিত করছে। এই নাইট্রেট কিন্তু প্রাণীরা গ্রহণ করতে পারে, অজৈব নাইট্রোজেন কিন্তু প্রাণীরা গ্রহণ করতে পারে না, প্রাণীদের জন্য কিন্তু এটি অতি উপযুক্ত নয়, প্রাণীরা ওটা নিতে পারে না। কিন্তু নাইট্রোজেনের, বায়ুর নাইট্রোজেনের যে নাইট্রেট রূপটি, এটি কিন্তু প্রাণীরা গ্রহণ করতে পারে। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ কি করছে, উদ্ভিদ করছে, প্রথমে অ্যামোনিয়াতে কনভার্ট করছে নাইট্রোজেনকে, তারপর অ্যামোনিয়া নাইট্রেটে যাচ্ছে এবং নাইট্রেট থেকে নাইট্রেট রূপে প্রাণী কিন্তু গ্রহণ করছে। এই উদ্ভিদ ছাড়াও কতগুলো ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে থাকে। কে কে নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে? রাইজোবিয়াম, 2 নম্বর অ্যাজাটোব্যাক্টর, 3 নম্বর ক্লস্ট্রিডিয়াম, 4 নম্বর সায়ানোব্যাকটেরিয়া, 5 নম্বর নীলাভ সবুজ শৈবাল। এটা ব্যাকটেরিয়া নয় কিন্তু শৈবাল, এটা হচ্ছে সবুজ যে শৈবাল, সে কিন্তু নাইট্রোজেনকে স্থিতিকরণ ঘটাচ্ছে নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন আমরা বুঝলাম যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন কিভাবে মৃত্তিকার উদ্ভিদের মধ্যে আসছে এবং উদ্ভিদ কিভাবে নাইট্রোজেনকে, বায়ুর নাইট্রোজেনকে অ্যামোনিয়া এবং তারপর প্রাণীর উপযোগী নাইট্রেটে পরিবর্তিত করছে। এরপর 2 নম্বর স্টেপ হলো এটা নাইট্রোজেন সংবদ্ধকরণ বা নাইট্রোজেন অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ যাকে বলে, নাইট্রোজেনকে যে প্রাণীরা গ্রহণ করছে। পরিবেশের নাইট্রোজেন, বায়ুর নাইট্রোজেন কিন্তু সরাসরি প্রাণী গ্রহণ করতে পারে না, এরা উদ্ভিদের যে পরিবর্তিত করা যে নাইট্রেট, সেই নাইট্রেটকে গ্রহণ করে। প্রাণীর দেহে নাইট্রোজেন সংবদ্ধকরণ কিভাবে হয়? আমরা উদ্ভিদ খাদ্য খাই, সেই উদ্ভিদ খাদ্যের মাধ্যমে বা গরু ছাগল এরা যে খায় তার মাধ্যমে প্রাণীর দেহেও কিন্তু নাইট্রেট আসে, তার মানে নাইট্রেট প্রাণী দেহে সংবদ্ধ হয়। এবার 3 নম্বর স্টেপ অ্যামোনিফিকেশন, ঠিক আছে। অ্যামোনিফিকেশনে কি হয়? এইবার জৈবিক নাইট্রোজেন যখন এই প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহে জৈবিক নাইট্রোজেন অ্যামোনিয়া রূপে নির্গত হয়। জৈবিক নাইট্রোজেন অ্যামোনিয়া রূপে নির্গত হয়। তাহলে আমি বলেছিলাম মাটির জৈবিক নাইট্রোজেন কেন না, উদ্ভিদেরা মাটির ভেতরে উদ্ভিদ দেহে নাইট্রোজেনকে আবদ্ধ করছে নাইট্রেট রূপে, ঠিক আছে। তাহলে জৈবিক নাইট্রোজেন হলো তো, এই জন্য বলেছিলাম বায়ুর নাইট্রোজেন অর্থাৎ অজৈব নাইট্রোজেন কিভাবে মাটির মধ্যে জৈবিক নাইট্রোজেনে পরিবর্তিত হয়। এবার তাহলে এখানে আবার ফিরে আসছি অ্যামোনিফিকেশনে। জৈবিক নাইট্রোজেন কি হলো? অ্যামোনিফিকেশনের মাধ্যমে অ্যামোনিয়া রিলিজ হলো বা অ্যামোনিয়া ছাড়লো। কখন? যখন প্রাণীদের মৃত্যু হলো। সেই মৃত্যুর পর তাদের দেহে পচনকারী সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলো আসে। তো যেই প্রাণীরা যখন মারা যায়, কোনো পশু যখন মারা যায় তখন তাদের দেহে আক্রমণ করে কারা? সূক্ষ্ম ব্যাকটেরিয়া। সে ব্যাকটেরিয়া পচন ঘটায় এবং তখনই জৈবিক নাইট্রোজেনটা অ্যামোনিয়াতে রিলিজ হয়, অ্যামোনিয়ায় পরিবর্তিত হয়ে যায়।
পরিবর্তিত হয়ে মাটিতে চলে আসে আবার, ঠিক আছে। মাটি থেকে প্রথমে উদ্ভিদ বায়ু নাইট্রোজেন মাটিতে এসেছিল, মাটি থেকে প্রাণীর দেহে গেল, প্রাণীর থেকে আবার কিন্তু অ্যামোনিয়া রূপে আবার মাটির মধ্যে ফিরে আসলো। এছাড়া অগ্নুৎপাতের মাধ্যমেও এই অ্যামোনিয়া নির্গত হয়, আর পরিবেশে অ্যামোনিয়া নির্গত হয়, এবং প্রাণীর মলমূত্র থেকেও কিন্তু অ্যামোনিয়া নির্গত হয়। এই অ্যামোনিয়া কিন্তু নাইট্রাইট বা নাইট্রেটে রূপান্তরিত হওয়ার পর বায়ুতে ফিরে যায়। আবার অ্যামোনিয়া কিন্তু ডাইরেক্টলি অ্যামোনিয়া কিন্তু উদ্ভিদও গ্রহণ করে এবং উদ্ভিদ আবার নাইট্রেটে কনভার্ট করে। এই স্টেপটা কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে। অ্যামোনিফিকেশনের পর আবার কিন্তু উদ্ভিদ দেহে নাইট্রোজেন স্থিতিকরণ হতে পারে, আবার উদ্ভিদ দেহে নাইট্রোজেন আবদ্ধ হতে পারে, ঠিক আছে। অ্যামোনিফিকেশনের পর অ্যামোনিফিকেশন হলো, তারপর আবার কিন্তু সেই অ্যামোনিয়া উদ্ভিদ দেহেও গ্রহণ করতে পারবে, কিংবা আবার অ্যামোনিয়া নাইট্রাইট এবং নাইট্রেটের রূপান্তরণের মাধ্যমে আবার বায়ুতে ফিরে যেতে পারে। দুটো স্টেপে হতে পারে, ঠিক আছে। এইবার অ্যামোনিফিকেশনকে খনিজীকরণ বা মিনারেলাইজেশন বলে। অ্যামোনিফিকেশনকে খনিজীকরণও বলে অথবা মিনারেলাইজেশনও বলা হয়ে থাকে। এই অ্যামোনিফিকেশনে যে সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলো জৈবিক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে কনভার্ট করছে বা রূপান্তর করছে, কোন কোন ব্যাকটেরিয়া দেখো অ্যামোনিফিকেশনে সাহায্য করে? ব্যাসিলাস রামেসাস এবং ব্যাসিলাস ভালগারিস। তাহলে অ্যামোনিফিকেশনে কারা কারা সাহায্য করছে, কোন কোন ব্যাকটেরিয়া? ব্যাসিলাস রামেসাস ও ব্যাসিলাস ভালগারিস, ঠিক আছে। এইবার তাহলে আমাদের থার্ড স্টেপও হয়ে গেল, 3 নম্বর স্টেপ হয়ে গেল। 1 নম্বর স্টেপে ছিল নাইট্রোজেনকে কি করে উদ্ভিদদের দেহে স্থিতিকরণ ঘটালো। 2 নম্বরে ছিল উদ্ভিদকে খাওয়ার পর প্রাণী দেহে কি করে নাইট্রোজেন সংবদ্ধ হলো, অর্থাৎ অ্যাসিমিলেট হলো বা আত্তীকরণ হলো। 3 নম্বরে অ্যামোনিফিকেশন হলো, মানে প্রাণীরা যখন মারা গেল তাদের দেহ থেকে ওই জৈবিক নাইট্রোজেনটি অ্যামোনিয়া রূপে নির্গত হয়ে গেল। এই অ্যামোনিয়াটি আবার উদ্ভিদ গ্রহণ করবে, কিংবা নাইট্রাইট বা নাইট্রেট রূপে আবার বায়ুমণ্ডলে ফিরে আসবে। এবার অ্যামোনিফিকেশনের পরের স্টেপ হলো, তাহলে আমাদের অ্যামোনিফিকেশনের পরের স্টেপটা কি? 4 নম্বর স্টেপ, নাইট্রিফিকেশন বা নাইট্রিকরণ, ঠিক আছে। নাইট্রিকরণ বা নাইট্রিফিকেশনের মাধ্যমে অ্যামোনিয়া নাইট্রাইটে পরিবর্তিত হয়, তারপর আবার নাইট্রাইট থেকে নাইট্রেটে যায়। এবার দেখো এই যে নাইট্রিফিকেশন প্রসেসটা হচ্ছে, অ্যামোনিয়া থেকে যে নাইট্রাইট ও নাইট্রেট হচ্ছে, এটা দুটো স্টেপে হয়। নাইট্রিফিকেশনের মাধ্যমে দুবার, দেখো প্রথমে নাইট্রাইট হচ্ছে প্রথমে নাইট্রাইট হচ্ছে, পরে নাইট্রেট হচ্ছে। আর নাইট্রিফিকেশন ঘটাচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো, তাদেরকে কি বলা হয়? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাদেরকে বলা হয় নাইট্রিফিকেশন যারা ঘটাচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো, তাকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। এবং এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করছে? অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করছে, এবং এতে সাহায্য করছে যে ব্যাকটেরিয়াগুলো, সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস। তাহলে নাইট্রিফিকেশনে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করছে, যারা করছে যারা নাইট্রিফিকেশন যেই ব্যাকটেরিয়াগুলো ঘটাচ্ছে তাদেরকে বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই পদ্ধতিতে প্রথমে অ্যামোনিয়া নাইট্রাইটে রূপান্তরিত হচ্ছে, যেটা করছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস ব্যাকটেরিয়া, এবং নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরিত করছে নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া, ঠিক আছে। দুটো স্টেপে হলো নাইট্রিফিকেশনে, দুটো স্টেপ হলো, একটা নাইট্রাইটে রূপান্তর হলো অ্যামোনিয়া নাইট্রাইট হলো, আবার নাইট্রাইট থেকে নাইট্রেট হলো। নাইট্রেটে পরিবর্তিত করলো অ্যামোনিয়া থেকে কোন কোন ব্যাকটেরিয়া? নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, এবং নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরিত করলো নাইট্রোব্যাক্টর। বোঝা গেল? আমাদের 4 নম্বর স্টেপ হয়ে গেল। তাহলে এত দূর আমরা চলে আসলাম, নাইট্রেট পর্যন্ত আমরা কিন্তু চলে আসলাম। আমি এখানে জাস্ট এক্সাম্পলগুলোর জন্য দিয়েছি, এই স্টেপটা হচ্ছে এতটুকুনি, ঠিক আছে। এই নাইট্রেটের পর এবার ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন হবে। নাইট্রোজেন মোচন মানে নাইট্রোজেন আবার পরিবেশে ফিরে যাবে। ডিনাইট্রিফিকেশন মানে মানে এখানে মুক্তকরণ, নাইট্রোজেনটা আবার পরিবেশে বায়ুতে মুক্ত হবে। এখানে এই যে নাইট্রেট হলো, এই নাইট্রেট হচ্ছে NO3। নাইট্রেট কি না? NO3 কে আমরা নাইট্রেট বলি।
এই নাইট্রেট প্রথমে সিউডোমোনাস এবং প্যারাকক্কাস ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রিক অক্সাইডে পরিণত হবে। এনও হচ্ছে নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। এইবার নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন রূপে আবার পরিবেশে বায়ুমণ্ডলে ফিরে আসবে। তাহলে পুরো নাইট্রোজেন চক্রটা কিন্তু এই 5 নম্বর স্টেপেটা, পুরো নাইট্রোজেন চক্রটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। দেখো এবার ডিনাইট্রিফিকেশন যে ঘটাচ্ছে সিউডোমোনাস থিওব্যাসিলাস, ঠিক আছে। পুরো নাইট্রোজেন চক্র কিন্তু। এবার দেখছি নাইট্রোজেনের পরিমাণ পরিবেশে বেড়ে গেলে কি হবে। দেখো পরিবেশে যদি নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তাহলে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি শুরু হবে, বেশি পরিমাণে ঘটবে, এবং অম্লবৃষ্টির ফলে নদী নালা পুকুর প্রভৃতির জল আম্লিক হয়ে যাবে, এবং এই অম্লতার কারণে জলের যে মাছ, অন্যান্য জলজ প্রাণী, উদ্ভিদ এবং স্থলজ উদ্ভিদও কিন্তু মরে যাবে। তাহলে নাইট্রোজেন চক্রের গুরুত্ব আমরা বুঝলাম। এর কম হলেও এর ক্ষতিকারক, আবার বেশি হলেও হয়ে গেলেও ক্ষতিকারক, কিন্তু এই চক্রাকার মাধ্যমে নাইট্রোজেনের ভারসাম্য পরিবেশে বজায় থাকছে, ঠিক আছে। নাইট্রোজেন সাইকেল এখানে কমপ্লিট হলো।